আজকে আমরা আলোচনা করব একটি রাজাকে নিয়ে। তার 3 পুত্র ছিল, 3 জনই ছিল সর্ববিদ্যায় পারদর্শী। কিন্তু রাজা একটা সময় এসে দ্বিধায় পড়ে গেল যে এই 3 জনের মধ্য থেকে কাকে পরবর্তী রাজা হিসাবে নির্বাচিত করবে। তিনি চাইলেন বা তিনি মন্ত্রীদের সাথে আলোচনা করব যে আমার এই 3 পুত্রের মধ্য থেকে এমন একজনকে বেছে নিতে হবে যার দূরদৃষ্টি আছে এবং যে কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। এই সিদ্ধান্ত তারা নিয়ে 3 ছেলেকে একসাথে ডাকলো এবং বলল যে তোমাদের 3 জনকে একটি পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যে শ্রেষ্ঠ হবে তাকেই আমি পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করব। তখন সেই ছেলে 3 জনকে একসাথে ডেকে রাজসভায় বলল যে পাশের রাজ্যে একটি বড় দিঘি আছে, সেখানে নীল পদ্ম ফুটে। এই বিশেষ সময় তোমাদের 3 জনকে 4 মাস অন্তর অন্তর সেই দিঘিতে যেতে হবে এবং সেখান থেকে একটি করে নীল পদ্ম নিয়ে আসতে হবে। তারপর আমি ঘোষণা করব যে তোমাদের মধ্য থেকে পরবর্তী রাজা কে হবে। প্রথম ছোট ছেলে গেল এবং সে দীর্ঘ 4 মাস পরিক্রম করে সেই দিঘিতে গিয়ে, যেহেতু সেটি ছিল পাশের রাজ্যে, সেখানে উপস্থিত হলো। কিন্তু সেখানে কোনো জল ছিল না, শুকনো খড়খড়ে একটি মরুভূমির মতো ছোট্ট দিঘি। সেখানে পৌঁছে সেই রাজার ছোট ছেলে ভাবলো যে বাবা আমাকে এখানে কোথায় পাঠালো, এখানে তো জলই নেই, এখানে নীল পদ্ম কোথা থেকে আসবে। তখন সে সেখান থেকে ফেরত আসলো এবং তার বাবাকে বলল যে বাবা আমি সেখানে গেছিলাম এবং তোমাকে বলতে চাই আমি সেখানে কি দেখলাম। তখন তার বাবা তাকে থামিয়ে দিল এবং বলল এখন না, তোমার 2 ভাই সেখান থেকে ঘুরে আসুক, তারপর আমি তোমার কথা শুনবো। ঠিক 3 মাস পর বা 4 মাস পর মেজো ছেলেকে পাঠানো হলো সেখানে যখন সে গেল, গিয়ে দেখতে পেল দিঘি ভর্তি জল, কিন্তু সেখানে কোনো পদ্ম নেই। ছোট ছোট ঘাস বা পদ্ম কিছু জংলা হয়ে রয়েছে, পদ্ম ছোট ছোট পাতা হয়ে রয়েছে, কিন্তু কোনো ফুল সেখানে ফোটেনি নীল পদ্ম, যেমনটা তার বাবা তাকে বলেছিল। সে সেখান থেকে ফেরত আসলো এবং বলল যে বাবা আমিও তো সেখানে গেছিলাম, আমার কথাটা শোনো। তার বাবা বলল এখন না, তোমার বড় ভাই সেখান থেকে ঘুরে আসুক তারপর। 4 মাস পর তার বড় ভাই সেখানে গেল এবং সে গিয়ে তো অবাক হয়ে গেল। সেখানে দেখলো সুন্দর দিঘিতে বিভিন্ন রকমের ফুল ফুটে আছে, বড় বড় পদ্ম পাতা, সেখানে শয়ে শয়ে নীল পদ্ম ফুটে রয়েছে। সেখান থেকে একটি নীল পদ্ম তার বাবার জন্য সে নিয়ে আসলো এবং আনার পর 3 জনকে একসাথে ডেকে জিজ্ঞাসা করলো ছোট ছেলে তুমি কি দেখলে গিয়ে। তখন সেই ছোট ছেলে বলল যে আমি সেখানে গিয়ে দেখলাম খড়খড়ে মরুভূমির মতো একটা পরিবেশ, সেখানে পদ্ম তো দূরের কথা, এক ফোঁটা জলও ছিল না। তারপর মেজো ছেলে বলল যে আমিও সেখানে গেছিলাম, সেখানে আমি জল তো দেখতে পেয়েছি কিন্তু সুন্দরতা কিছু দেখতে পাইনি, সেখানে আগাছায় ভর্তি ছিল, কোনো পদ্মও ছিল না। তারপর বড় ছেলে বলল যে আমি যখন গিয়ে পৌঁছলাম দেখলাম সেখানে হাজারো হাজার প্রজাপতি, জলে পাখিরা উড়ে বেড়াচ্ছে, সুন্দর ফুল ফুটে রয়েছে, শয়ে শয়ে নীল পদ্ম, সেখান থেকে আমি আপনার জন্য ফুলটা নিয়ে এসেছি। এই গল্পটা বলার একটাই কারণ বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে, যে কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে কখনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় তার শেষ পর্যন্ত না জেনে। যে কোনো কাজ তোমরা যদি শুরু করো তার শেষ পর্যন্ত না দেখে সেটা কখনো মাঝপথে ছেড়ে দেওয়া উচিত নয়। বা নতুন কারোর সাথে যখন পরিচয় হয় তার সম্পূর্ণটা না জেনে তার প্রতি বা তার সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত নয়। কারণ রাজার 3 ছেলে 4টে বা 4 মাস পর পর গেছিল। ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রথম ছেলে যখন গেছিল তখন ছিল খরা, যেহেতু তখনও কোনো বৃষ্টি হয়নি, ফলে সেখানে জল আসবে কোথা থেকে। কিন্তু তার 4 মাস পর যখন মেজো ছেলে গেল সেখানে ছিল বর্ষার সময়, ফলে টইটুম্বুর জল ছিল, কিন্তু সেখানে কোনো ফুল ফোটেনি। বর্ষার পরে সেখানে ফুল ফুটেছে, ফলে তার বড় ছেলে সেটা দেখতে পেয়েছে। যদি 3 ছেলেই সেখানে 1 বছর অপেক্ষা করতো তাহলে 3 জনই একই দৃশ্য দেখতে পেত। আমাদের জীবনের সাথেও ঠিক একই ঘটনা ঘটছে। আমরা নতুন কোনো মানুষের সাথে যখন পরিচিত হচ্ছি বা নিজেদের কারোর সাথে সময় কাটাচ্ছি, তার বিশেষ কিছু দোষ বা গুণ দেখে তার সম্পর্কে আমাদের মতবাদ বা আমাদের মতামত প্রকাশ করে ফেলছি। কোনো কোনো ক্ষেত্রে হয়তো সেটা ভুল হচ্ছে। বা কোনো কাজ আমরা যখন শুরু করছি সেটা প্রথমে স্ট্রাগল দেখে, প্রথমে ব্যর্থতা দেখে আমরা সেই কাজটা ছেড়ে দিচ্ছি। হয়তো তার শেষ পর্যন্ত আমরা যদি দেখতাম সব থেকে সেই ক্ষেত্রে আমরাই সফল হতাম। তাই যে কোনো কাজ তোমরা শুরু করো না কেন সেটা শেষ দেখে তবেই সিদ্ধান্ত নাও যে সেটা তুমি করবে কি না। বা কারো মানুষের সাথে যখন পরিচিত হও তার সম্পূর্ণটা জেনে তার প্রতি মতামত প্রকাশ করো, তাহলে দেখবে জীবনটা অনেকটা সুন্দর হয়ে যাবে এবং সফলতা অবশ্যই তোমরা পাবে।